Assalamu alaikum. This is Saidur Rahman, a teacher of Jamiatul Hanafiya Model Madrasa. আজ আমরা নতুন আরেকটি কবিতা নিয়ে আলোচনা করব, স্টপিং বাই ওডস অন আ স্নোই ইভিনিং। লিখেছেন রবার্ট ফ্রস্ট। এটি একটি ফেমাস পোয়েম, খুবই বিখ্যাত একটি কবিতা। এই কবি রবার্ট ফ্রস্টের লেখা। তো কবিতার লাইন বাই লাইন সামারি বোঝার আগে আমরা কবি সম্পর্কে, রাইটার এবং এই পোয়েম সম্পর্কে একটু জেনে নিব, ব্রিফ ইনফরমেশন অ্যাবাউট দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম। ওকে, রবার্ট ফ্রস্ট উনি হচ্ছেন ফেমাস আমেরিকান পোয়েট, known for writing in simple language about ordinary rural life while expressing deep philosophical ideas. উনি একজন আমেরিকান কবি যিনি সহজ সাবলীল ভাষায় সাধারণ জীবন সম্পর্কে লেখালেখি করতেন, কিন্তু সাধারণ ভাষায় সাধারণ জীবনযাপন সম্পর্কে লিখতেন, কিন্তু তিনি সেই লেখার মাধ্যমেই হাইলি ফিলোসফিক্যাল আইডিয়া এক্সপ্রেস করতেন, মানে খুবই দার্শনিক কিছু চিন্তাভাবনা তিনি প্রকাশ করতেন। His poems often explore nature, duty, choice and the inner struggles of human beings. তার কবিতাগুলো তিনি কী কী বিষয় নিয়ে আলোচনা করতেন সেটা হচ্ছে নেচার, প্রকৃতি সম্পর্কে, ডিউটি মানে আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে, চয়েস আমাদের পছন্দ অপছন্দ সম্পর্কে, অ্যান্ড দ্য ইনার স্ট্রাগলস অফ হিউম্যান বিং মানুষের ভেতরগত যেই নিজস্ব সংগ্রাম, নিজেদের ভিতরে যে সংগ্রামগুলো সবসময় চলতে থাকে সেগুলো সম্পর্কে তিনি লেখালেখি করতেন। ওকে, এবার আমরা বলছি কবিতাটি সম্পর্কে। স্টপিং বাই ওডস অন আ স্নোই ইভিনিং। আমরা এটা যে টাইটেল কবিতা সেটা হচ্ছে স্টপিং বাই ওডস, জঙ্গলের ভিতরে থামা, অন স্নো ইভিনিং তুষারময় কোনো এক সন্ধ্যায়। এটি দ্বারা মূলত কবি বুঝিয়েছেন যে রাইটার বা স্পিকার যিনি, এই কবিতার যিনি বক্তা, যিনি কথা বলছেন, তিনি কোনো একটি জঙ্গলে বা বনে যেখানে তুষারপাত হচ্ছে সেখানে তিনি দাঁড়িয়েছেন, থামছেন, সেই সম্পর্কে কবি এখানে লিখছেন। সেখানে থেমে তিনি কিছু কথা বলছেন, সেই কথাগুলি হচ্ছে এই কবিতাটি। তো এই কবিতাটি ওয়াজ রিটেন ইন 1922 সালে এটি লেখা হয়েছিল অ্যান্ড পাবলিশড ইন 1923 ইন দ্য কালেকশন অফ নিউ হ্যাম্পশায়ার। এই একটা পাবলিকেশন, এখানে তিনি এই কবিতাগুলো পাবলিশ করেছিলেন। তো দ্য পোয়েম সিম সিম্পল অ্যান্ড পিসফুল, যদি কবিতাটি দেখতে খুবই সহজ সাবলীল মনে হয়, রিফ্লেক্টস দ্য ডিপার কনফ্লিক্ট বিটুইন দ্য অ্যাট্রাকশন অফ রেস্ট অ্যান্ড বিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ লাইফ অ্যান্ড ডিউটি। যদি এটা খুবই সহজ সাবলীল মনে হয়, মানে অর্থ বুঝতে খুব একটি কঠিন হয় না, বাট এই কবিতাটি একটি হাইলি ফিলোসফিক্যাল পোয়েম, যেখানে কবি এই পৃথিবীর প্রতি আমাদের মোহ এবং আমাদের যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব কর্তব্য, সেই দুইটার কন্ট্রাকশন বা দুইটার ডিফারেন্ট যে পার্সপেক্টিভ সেটা নিয়ে আলোচনা করেছেন। যে কোনো সৌন্দর্য দেখে আমরা বিমোহিত হয়ে এখানে অপেক্ষা করা যাবে না, উই হ্যাভ মাইলস টু গো, আমাদের আরও অনেক দূর যেতে হবে, আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, কাজ আছে, সেগুলো আমাদের করতে হবে। তো এরকম একটি দ্বিধার সম্পর্কে কবি এখানে আলোচনা করেছেন। ওকে, লেটস ডাইভ ডিপ ইনটু দ্য এক্সপ্লানেশন অফ দ্য পোয়েম। কবিতার লাইন বাই লাইন সামারি আমরা আলোচনা করব। ফার্স্ট ভার্স, প্রথম লাইন কবি বলছেন, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো। এই জঙ্গলটা বা এই বন যার, তাকে মনে হয় আমি চিনি। কবি বলছেন দ্য স্পিকার বিলিভস, তিনি বিশ্বাস করেন যে এই জঙ্গলটা বা এখানে উড বলতে আমরা সাধারণত চিনি হচ্ছে কাঠ, কাঠকে আমরা উড হিসেবে জানি, বাট উডের সাথে যদি এস যোগ করা হয় উডস, তখন সেটা হয় জঙ্গল বা বন। তো কবি বলছেন এই বনটা যার, এই জঙ্গলটা যার, আই থিঙ্ক আই নো, আমি মনে করি আমি তাকে চিনি। আই থিঙ্ক আই নো, কবি বিশ্বাস করছেন যে আমি এই জঙ্গলের মালিক যে, তাকে আমি চিনি, তার সাথে আমার পরিচিতি আছে। তার মানে এই যে স্থানটা, এটা কবির কাছে পরিচিত একটি স্থান, এই জঙ্গলটা। নাম্বার 2 লাইন, হিজ হাউস ইন দ্য ভিলেজ দো। কবি বলছেন এই জঙ্গলের মালিক যিনি, এই বনের, সে কোন একটি গ্রামে বাস করে। তো এক্সপ্লানেশন নিচে দেওয়া আছে আমাদের, দ্য ওনার লিভস ইন দ্য ভিলেজ। তো এটার যে মালিক সে গ্রামে বাস করে, নট নিয়ার দ্য উডস, সেটা বলতে এই জঙ্গলের নিকটে নয়, কাছে নয়। সো হি ইজ নট প্রেজেন্ট টু সি হোয়াট ইজ হ্যাপেনিং। তাই সে মালিক মূলত এখানে উপস্থিত নেই এবং সে জানেও না আসলে এই জঙ্গলে এখন কি হচ্ছে, মানে কবি যেখানে দাঁড়িয়ে আছে সেটা আসলে সে মালিক জানে না, জানার কথাও না, যেহেতু সে তার গ্রামে বাস করে এবং এই রাইটার বা এই স্পিকার ইনি এই জঙ্গলের ভিতর থেকে যাচ্ছেন। হি উইল নট সি মি স্টপিং হিয়ার,
সে মালিকের কথা বলছেন, হি উইল নট সি মি, সে আমাকে দেখতে পাবে না, স্টপিং হিয়ার, এখানে থামানো অবস্থায়। আমি যেখানে থেমেছি, আমি এখানে দাঁড়িয়ে আছি এবং জঙ্গলটা দেখছি, এটা আসলে এই জঙ্গলের মালিক, সে জানবেও না, সে ক্যান নট সি, হি ক্যান নট সি দ্য স্পিকার স্টপিং ইন দ্য উডস। ওকে, চতুর্থ লাইনে বলছেন, টু ওয়াচ হিজ উডস ইন ফিল আপ উইথ স্নো। কবি বলছেন, আমি যে তার এই জঙ্গলটা দেখছি, যে জঙ্গলটায় স্নোপাত হচ্ছে, মানে তুষারপাত হচ্ছে, অনেক তুষার পড়ছে সাদা সুন্দর, এটা যে আমি অবলোকন করছি, দেখছি, এটা আমি সৌন্দর্যে বিমোহিত হয়ে এখানে দাঁড়িয়েছি, এটা আসলে এই জঙ্গলের মালিক, সে জানেও না। এটা ছিল প্রথম 4 লাইনের সামারি, বাংলা মিনিং। এখান থেকে আমরা যেটা ধরতে পারছি সেটা হচ্ছে, কোনো একজন ব্যক্তি, সে একটি জঙ্গলের ভেতর থেকে যাচ্ছিল, সেখানে মূলত কবি ওখানে তুষারপাত দেখে তিনি সেখানে দাঁড়িয়েছেন এবং তিনি মনে করছেন এই জঙ্গলটা যার, তাকে হয়তো আমি চিনি, সে কোনো এক গ্রামে বাস করে, বাট সে আমাকে দেখতে পাচ্ছে না এখন, কারণ আমি এখানে দাঁড়িয়েছি, সে তার গ্রামে আছে। সো এটা ছিল প্রথম 4 লাইনের সামারি। ওকে, পঞ্চম লাইনে বলছেন, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার। কবি বলছেন, মানে এখানে নতুন আরেকটা ক্যারেক্টার চলে আসছে। এতক্ষণ আমরা স্পিকার সম্পর্কে, একজন সম্পর্কে জানছিলাম, এবার আমরা তার লিটল হর্স সম্পর্কে জানছি। এটার মানে হচ্ছে কবি ওখানে একা না, বা স্পিকার যিনি, উনি ওখানে একা নন, ওনার সাথে আরেকটা প্রাণী আছে, এটা হচ্ছে লিটল হর্স, যেটার উপরে চড়ে উনি মূলত ভ্রমণ করছিলেন, কোথাও যাচ্ছিলেন। তো ঘোড়ার কথা বলছেন যে, মাই লিটল হর্স, আমার ছোট্ট ঘোড়াটি, মাস্ট থিঙ্ক ইট কোয়ার, মানে সেই ঘোড়াটা অবশ্যই চিন্তা করছে যে এটা তো খুব স্ট্রেঞ্জ, অবাক করা একটা কাণ্ড। সেটা হচ্ছে মানে ঘোড়াটা মনে করছে যে এখানে তো থামার কোনো প্রশ্নই নাই, তা আমার মালিক এখানে কেন থামলো, তো এটা বলছেন এই লাইনটায়। তো এর পরের লাইনে তিনি একটু এক্সপ্লেন করে দিচ্ছেন, টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস হিয়ার। তো ঘোড়াটা অবশ্যই এটা মনে করছে যে এখানে কেন থামলো, আশেপাশে তো কোনো ফার্ম হাউস নাই যেখানে সে রেস্ট করতে পারে, বা ঘোড়াটা একটু রেস্ট করবে, সেরকম তো ফার্ম হাউস আশেপাশে নেই, তাইলে কেন সে এখানে থামলো, মানে তার মালিক কেন এই অচেনা একটা নির্জন স্নো ইভিনিংয়ে এখানে কেন থামলো, এটা ঘোড়াটা চিন্তা করছে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, তো ওইখানের একটা আবহাওয়ার মানে পরিবেশের তিনি একটা বর্ণনা দিচ্ছেন যে এটা হচ্ছে একটা জঙ্গল এবং বরফ হয়ে যাওয়া একটা ঠান্ডা লেকের মাঝখানে কবি এবং ওই ঘোড়াটা দাঁড়িয়ে আছে, মানে খুবই ঠান্ডা এবং সাইলেন্স, নীরবতা, সেরকম একটা স্থানে কবি যে দাঁড়িয়েছেন, সেটা ঘোড়াটা চিন্তা করছে যে এরকম একটা স্থানে কেন আমার মালিক দাঁড়াইলো। এবং ওই রাতটা কেমন ছিল, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এবং এই সন্ধ্যাটা ছিল ওই বছরের সবচেয়ে ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন একটি সন্ধ্যা। তো এইটা চিন্তা করলো কি, এই স্টাঞ্জাটাই মূলত ঘোড়ার কিছু চিন্তা এখানে তুলে ধরা হয়েছে, যে ঘোড়াটা চিন্তা করছে যে আমার মালিক এরকম সন্ধ্যায় যেখানে স্নোপাত হচ্ছে, মানে তুষারপাত হচ্ছে, এবং বছরের সবচেয়ে ঠান্ডা এবং ডার্ক একটা ইভিনিং, এরকম একটা জায়গায় যেখানে আশেপাশে কোনো ফার্ম হাউস নাই, সেখানে কেন থামলো। এটা চিন্তা করে সে কী করলো, ঘোড়াটা কী করলো, হি গিভস হিজ হার্নেস বেল আ শেক, তার গলায় একটা ঘন্টা বাঁধা ছিল, সেটা সে নাড়া দিয়ে সে তার মালিককে বোঝানোর চেষ্টা করলো যে, হ্যালো মিস্টার, ওয়াই ডিড ইউ স্টপ হিয়ার, তুমি এখানে কেন থেমেছ, এখানে তো কোনো ফার্ম হাউস নাই, শুধু কেন থেমেছ, এটা তো স্ট্রেঞ্জ, এটা তো আনইউজুয়াল, অস্বাভাবিক একটা ঘটনা, তুমি এখানে কেন থেমেছ। আচ্ছা, তো ঘোড়াটা তার বেলে নাড়া দিয়ে এটা বোঝাতে চাইলো, টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, এখানে কি কোনো ভুল হয়েছে কিনা ভাই, মানে ঘোড়া তার মালিককে বলছে যে এখানে কোনো তোমার ভুল হয়েছে কিনা, তোমার জাজমেন্টে বা তোমার চিন্তা ভাবনায় কোনো ভুল আছে কিনা, সেটা ধরানোর জন্য মূলত ঘোড়াটা তার বেলে নাড়া দিয়েছে। এরপর কবি বলছেন, the only other sounds the sweep of easy wind and downy flake, the woods are lovely and dark and deep। আচ্ছা, এটা পরের লাইন। তো কবি এরপর বলছেন, ঘোড়াটা যেহেতু তার গলায় নাড়া দিয়ে তাকে এটি স্মরণ করিয়ে দিল এবং ওখানে কোনো মিস্টেক হয়েছে কিনা সেটা বোঝানোর চেষ্টা করলো। এরপর কবি বলছেন, এই জঙ্গলে দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, ওখানে এই ঘোড়ার গলার এই হার্নেস বেলের সাউন্ড ছাড়া আর শুধুমাত্র বাতাস এবং স্নোপাত, যেটা
তুষারপাত যেটা, এই দুইটা সাউন্ড ছাড়া আর কোনো সাউন্ডই শোনা যাচ্ছিল না, মানে কমপ্লিটলি সাউন্ডলেস এবং সাইলেন্স একটা অ্যাটমসফিয়ার পরিবেশ ওখানে ছিল, যেটা ওখানে আর কোনো শব্দ ছিল না, কোনো ফার্ম হাউস ছিল না, কোনো মানুষ ছিল না, শুধু রাইটার এবং তার ছোট্ট ঘোড়াটি। এরপরে কবি বলছেন, দ্য উডস আর লাভলি অ্যান্ড ডার্ক, এই যে জঙ্গলটা আর লাভলি, এটা খুবই সুন্দর, ডার্ক অন্ধকার অ্যান্ড ডিপ এবং খুবই গভীর। এই কবিতাটা দিয়ে, এই লাইনটি দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে এই আমি যেখানে দাঁড়িয়েছি, দাঁড়ানোর কারণ হচ্ছে এই জঙ্গলটা এত সুন্দর, অন্ধকার এবং খুবই ঘন, ডিপ, যে আমি এটার সৌন্দর্যে বিমোহিত হয়ে গিয়েছি। মানে আমাকে এখানে প্রলুব্ধ করছে এটার সৌন্দর্য, এখানে থাকতে, এখানে স্টে করতে, এখানে কিছু সময় রেস্ট করতে, বিশ্রাম নেওয়ার জন্য এই পরিবেশটা আমাকে প্রলুব্ধ করছে। এরপর কবি বলছেন, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। এরপর কবি বলছেন, যদিও এই স্থানটা অনেক সুন্দর, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমার প্রতিশ্রুতি রাখার জন্য, এটা মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে অনেক বহু মাইল যেতে হবে বিফোর আই স্লিপ, আমার ঘুমানোর পূর্বে। কবি লাইনটা আবার রিপিট করছেন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে বহু দূর যেতে হবে বিফোর আই স্লিপ, আমার ঘুমানোর পূর্বে। মূলত এই যে দুইটা লাইন শেষের, এই দুইটা লাইন হচ্ছে হাইলি ফিলোসফিক্যাল। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই লাইনটি দ্বারা, এই দুইটা লাইন দ্বারা অনেক ডিপ একটা ফিলোসফিক্যাল আইডিয়া এক্সপ্রেস করেছেন কবি। সেটা হচ্ছে, এইখানে স্লিপ মানে ঘুমানো বলতে মূলত ঘুমানোকে বোঝানো হয় নাই, এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। এবং এই যে মাইলস টু গো, অনেক দূর আমাকে যেতে হবে, অনেক মাইল যেতে হবে, এই লাইনটাও একটা ফিলোসফিক্যাল লাইন। এখানেও মূলত আমাদের যে আমরা যেভাবে মাইল বা দূরত্ব কাউন্ট করি, সেই দূরত্বকে বোঝানো হয় না, এখানে মূলত রেসপন্সিবিলিটি বোঝানো হয়েছে। এটার মানে হচ্ছে এরকমটা, আমরা দুনিয়ার সৌন্দর্যে কোনো একটা একই স্থানে বেঁধে যাই, কোনো সৌন্দর্যে বা কোনো কিছু লালসায় আমরা সেখানেই নিমজ্জিত হয়ে যেয়ে পড়ে থাকি, কিন্তু আসলে তো আমাদের এটার জন্য সৃষ্টি করা হয় নাই। আমাদের মৃত্যুর পরে অনেক কিছু করার আছে, বা মৃত্যুর পরে হচ্ছে আমাদের আসল জীবন, এবং দুনিয়া আমরা এসেছি শুধুমাত্র কিছু সময় যে পাথর তৈরি করে নিয়ে আমাদের আসল জীবনের যাত্রাটাকে সুন্দর সাবলীল করার জন্য। এছাড়াও যদি আমরা পৃথিবীর ভিতরে সীমাবদ্ধ থাকি, তাও আমরা কোনো একটা সৌন্দর্য বা কোনো একটা বিষয়ের সৌন্দর্যে বিমোহিত হয়ে সেখানে পড়ে থাকার জন্য আমাদের সৃষ্টি করা হয় নাই। আমাদের হাজারটা রেসপন্সিবিলিটি আছে পৃথিবীর প্রতি, পৃথিবীর মানুষের প্রতি, সমাজের প্রতি, অনেক কাজ আছে, আমাদের অনেক কাজ সবসময় করতে হবে, আছে। তো কোনো একটা বিষয়ে কে অবলোকন করে একই সৌন্দর্যে আমরা বিমোহিত হয়ে সেখানে পড়ে থাকলে আমাদের চলবে না। ওই সৌন্দর্য আমরা দেখব, সৌন্দর্যে বিমোহিত হওয়া যাবে না, ওখান থেকে সামনে অ্যাডভান্স হতে হবে, সামনে চলে যেতে হবে আমাদের দায়িত্বকে পুরো করার জন্য। কবি এখানে সেটাই বলছেন যে আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমি প্রতিশ্রুতি রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যে আই হ্যাভ টু গো মাইল, আমাকে অনেক মাইল যেতে হবে বিফোর আই স্লিপ, মানে সন্ধ্যা হওয়ার আগে, বা আমি ঘুমানোর পূর্বে, বা আমি মৃত্যু শয্যায় সজ্জিত হওয়ার পূর্বে আমাকে অনেক দূর যেতে হবে। তো এই কথাটাই কবি এখানে সাজেস্ট করেছেন, বোঝাতে চেয়েছেন। মূলত এখানে এই যে স্লিপ, এটা মেটাফরিক্যালি মৃত্যুকে সাজেস্ট করে, মৃত্যুকে সিম্বলাইজ করেছে, যে আমি মরে যাওয়ার আগে আমার অনেক দায়িত্ব আছে পৃথিবীতে পারফর্ম করতে হবে, তো সেই দিকে আমার যেতে হবে, ছুটতে হবে, এবং এই যে স্নোই ইভিনিং এবং এটার যে সৌন্দর্য, এখানে আমাকে থাকা যাবে না, এখানে বসে থাকলে আমার চলবে না, এটা সৌন্দর্য আমি যতই অবলোকন করব আমার ভালো লাগবে, কিন্তু এই সৌন্দর্যই তো আমার শেষ নয়, আমি তো আজকেই মরে যাব না, আমার অনেক দূর যেতে হবে, অনেক কাজ রয়ে গেছে আমার। সো দ্যাটস all from the poem Snowy Evening, Stopping by Woods on a Snowy Evening by Robert Frost. Thank you everyone. Inshallah we'll meet soon in another new video. Take care. Allah Hafiz. Assalamu alaikum.